এই মুহূর্তে গ্লোবাল জিডিপি হচ্ছে মোর দ্যান $100 বিলিয়ন, ঠিক আছে? সো আপনি অ্যাডাপ্টেশনের জন্য টাকা আনতে যান, আপনার 5 থেকে 7 বছর লেগে যাচ্ছে। হয় লোন না, এটা হচ্ছে গ্রান্ট মেকানিজমে দেওয়া গভর্নেন্স সিস্টেমে কিছু সমস্যা ছিল বলে আমরা মনে করি। বিশ্বব্যাপী এখন যুদ্ধে বেশ ফাইন্যান্সিং দেখতে পাচ্ছি যে আমাদের এই সাবসিডির গতিকে কমিয়ে ফাইন্যান্সের গতিকে আরো বেশি বাড়াতে হবে এবং এই গতিটা হতে হবে বহুপাক্ষিক। জলবায়ু পরিবর্তন এই শব্দটা গত কয়েক বছর ধরেই বারবার করে প্রতিধ্বনিত হচ্ছে সবগুলো ক্ষেত্রে, আর হওয়ার পেছনে কারণটাও বেশ যুক্তিযুক্ত। জলবায়ু পরিবর্তনের ফলে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে তার আগের বছরের চাইতে ক্ষতির পরিমাণ, দুর্যোগের পরিমাণ এবং মানুষের ভোগান্তির পরিমাণও বাড়ছে একেবারে সমানুপাতিক হারে। এবং এই যে ভোগান্তি, ক্ষতি, এটাকে কাটিয়ে ওঠার জন্য ক্যাপাসিটি বিল্ড আপ করা বা রেজিলিয়েন্স ক্রিয়েট করা, এই দুটো ক্ষেত্রে আমাদের দরকার ক্লাইমেট ফাইন্যান্স। আগামী নভেম্বরের 11 থেকে 22 অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফারেন্স অফ পার্টিস, যেটি কিনা জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক সবচেয়ে বড় আয়োজন, এবং এখানেও এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স। ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে, ক্লাইমেট অ্যাকশন নিয়ে আলোচনা হবে, এবং এগুলো নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, সেখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে কিভাবে আরো যুক্ত করা যায় সেটা নিয়েও কথা চলছে। গত 24শে অক্টোবর চলে গেল ক্লাইমেট অ্যাকশন ডে, এবং এবারের ক্লাইমেট অ্যাকশন ডে প্রতিপাদ্যর যেই জায়গাটা, সেখানেও আমরা দেখেছি ক্লাইমেট ফাইন্যান্সকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তো সেই জায়গাটা থেকেই আমাদের এবারে ক্লাইমেট অ্যাকশন ডে সেলিব্রেশনের জায়গা থেকে আমাদের আজকের এই পডকাস্টের আয়োজন করা, এবং আজকের এই পডকাস্টে আমরা কথা বলবো COP29 এবং বাংলাদেশের সিনারিওতে ক্লাইমেট ফাইন্যান্সের যে অবস্থানটা সেটা নিয়ে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন নাজমুল আহসান ভাই, লিড ইয়াং পিপল টিম অ্যাকশন এইড, এবং আসানুল ওয়াহেদ ভাই, প্রোগ্রাম ম্যানেজার মানুষের জন্য ফাউন্ডেশন। প্রথমেই একটু জানতে চাইবো আমি নাজমুল ভাইয়ের কাছে। নাজমুল ভাই ইয়াং পিপল টিমের সঙ্গে কাজ করছেন অনেকদিন ধরে, যুবদেরকে নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে। তো সেই জায়গাটাতে ক্লাইমেট ফাইন্যান্স এবং ক্লাইমেট অ্যাকশন, এই জায়গাটাতে আপনার আসলে ইন্টারেস্টটা কিভাবে গ্রো করলো এবং আপনি কি কাজ করছেন এই জায়গাটাতে? ধন্যবাদ। আমি দুইটা শব্দই এখানে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। একটা বলছিলেন ক্লাইমেট অ্যাকশন এবং ক্লাইমেট ফাইন্যান্স। প্রথমে আমাদের বুঝতে হবে আসলে আমরা কেন ক্লাইমেট অ্যাকশনের কথা বলছি এই কারণে যে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সংকটের মুখোমুখি আমরা হচ্ছি, যে ভালনারেবিলিটিস গুলো আমাদের তৈরি হচ্ছে, যে ধরনের প্রতিবন্ধকতা প্রতি বছরই আমরা মোকাবেলা করছি, তো সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অ্যাকশনেই যেতে হবে আর কি। তো সেই অ্যাকশন যদি আবার নিতে হয় আমাদের, তার মানে অ্যাকশন মানে কিছু উদ্যোগ, সেই উদ্যোগগুলো নানা পর্যায়ে হতে পারে। আমরা যখন জলবায়ু পরিবর্তনের আঙ্গিকে ফাইন্যান্সকে দেখি, তখন প্রধানত আমরা, আপনি বলেছেন হচ্ছে রেজিলিয়েন্স, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আমি একটু অন্যভাবে দেখতে পারি, বা অন্যভাবে না, কাছাকাছি ভাবে আমি বলছি যে ফাইন্যান্স ফর অ্যাডাপ্টেশন, ফাইন্যান্স ফর মিটিগেশন, এবং এখনকার যে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনাটা হচ্ছে। তো অ্যাকশনে নেওয়ার জন্য আসলে এই যে অ্যাডাপ্টেশন, মিটিগেশন নিয়ে ফাইন্যান্সটা খুবই জরুরি আর কি। কারণ আমরা আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশে, যারা হচ্ছে আমরা বলি মোস্ট ভালনারেবল কান্ট্রিজ গুলোর মধ্যে অন্যতম, সেখানে যদি উদ্যোগগুলো আমরা নিতে চাই, আমাদের নিজস্ব তো কিছু সক্ষমতা আছে বা সক্ষমতা আমরা ব্যবহার করতে পারি, সেটাই তো যথেষ্ট না। সেই যথেষ্ট না এর জায়গা থেকে আমার মনে হয় এই আলোচনাগুলো বারবার আসছে, বিভিন্ন পর্যায়ে আসছে, জাতীয় পর্যায়ে যেমন আসছে, আন্তর্জাতিক পর্যায়ে আসছে, এবং কপ এলেই হয়তো এই আলোচনাটা আরেকটু গতি পায় আর কি। তো সেই জন্যই হয়তো আমি ওইভাবে দেখতে চাই যে আসলে ক্লাইমেট অ্যাকশন যখন আমরা আলোচনা করি, এর পাশাপাশি আসলে ক্লাইমেট ফাইন্যান্সটা ইস্যুটা এমনি চলে আসে, কাছাকাছি পাশাপাশি চলে আসে। এভাবে আমি থামতে চাই এখানে। অনেক ধন্যবাদ নাজমুল ভাই। এইবার যদি একটু আহসান ভাইয়ের কাছে যাই। ভাই, আমরা যখনই ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে কথা বলি, ক্লাইমেট অ্যাকশন নিয়ে কথা বলি, আরেকটা শব্দ মনে হয় অঙ্গাঙ্গিভাবে চলে আসে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু এবার COP29 এর একটা মেইন ফোকাস হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স, এবং সেখানে অবশ্যই ডেভেলপমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলবো। বাংলাদেশ এজ এ ডেভেলপিং কান্ট্রি, আপনার কাছে ক্লাইমেট ফাইন্যান্স এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই দুটোর যে সম্পর্ক, এটাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি যেটা হচ্ছে দুটো শব্দ, একটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স, আর একটা হচ্ছে সাস্টেনেবল, অর্থাৎ টেকসই উন্নয়ন। তো টেকসই উন্নয়নটা এমন একটা উন্নয়নকে বোঝাচ্ছে যেটা সুফলটা মানুষ দীর্ঘদিন ভোগ করবে, বা যেটা সুফল মানুষ দীর্ঘদিন নিতে পারবে। তো অবশ্যই উন্নয়নের জন্য
ফাইন্যান্সের দরকার আছে, ফাইন্যান্স ছাড়া তো উন্নয়ন হবে না। কিন্তু আমাদের উন্নয়নটা করতে হলে ফাইন্যান্সটা কিভাবে আসতে হবে, দুইটা জায়গায়, একটা হচ্ছে ফাইন্যান্স আসা, সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সটা কিভাবে ব্যবহার হবে, মেকানিজমটা কি। অর্থাৎ আমি যদি কোনো ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে আমার ফাইন্যান্সটা আমি যখন আমি ডিস্ট্রিবিউট করব, সেটা আমার কমিউনিটি জানে কিনা, সেটা গভর্নেন্স ঠিক আছে কিনা, সেই ফাইন্যান্সটা ব্যবহার করে যে উন্নয়ন করা হলো সেইখানে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটিগুলো ঠিক আছে কিনা, এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। তাহলে যখন আমি ইনক্লুশন করব, যখন আমার গভর্নেন্স ঠিক থাকবে, যখন আমার ট্রান্সপারেন্সি আসবে, যখন আমার অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আসবে, তখন কিন্তু সেখানে উন্নয়নটা সেই জাতিসত্তা বা সেই যে জনগোষ্ঠী আছে তাদেরকে সুফল ভোগ করার জন্য উপযোগী হবে, এবং সেক্ষেত্রে তারা দীর্ঘদিন সুফলটা ভোগ করতে পারবে। আমি যদি উদাহরণ দিই আপনাকে, একটা ধরেন আমরা যদি আমাদের তো দুই ধরনের ক্লাইমেট ফাইন্যান্স আছে, একটা হচ্ছে আমাদের দেশীয় সোর্স থেকে আছে, আর একটা হচ্ছে আমাদের বিদেশি সোর্স থেকে আছে বা বাইলাটারালি আছে, অনেক সময় সরকার টু সরকার আসে। তো আমি যদি আমাদের দেশীয় সোর্সের কথা বলি, আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, এটা আমি কিছুদিন আগে আমরা একটা গবেষণা দেখছিলাম যে এই ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে যে টাকাগুলো এসছে বা যে টাকা ৩,০০০ কোটি টাকার উপরে এই পর্যন্ত দেওয়া হয়েছে, 800 প্রজেক্টের মতো গিয়েছে, তারপরে 790টা প্রজেক্ট এখন মানে ইমপ্লিমেন্ট হয়েছে এবং চলমান আছে। তো এই প্রকল্পগুলোতে দেখা গেছে বেশিরভাগই আমরা অবকাঠামোকে চিন্তা করে প্রকল্পগুলো করেছি, এবং এই প্রকল্পগুলোতে দেখা গেছে যেই জায়গাটার আসলে টাকাটা যেই জায়গায় কাজ করা দরকার, যেই অঞ্চলে কাজ করা দরকার, সেখান থেকে অন্য অঞ্চলগুলা বেশি প্রাধান্য পেয়েছে। তারপরে এইখানে দেখা গেছে যে যেই মন্ত্রণালয়ে টাকা লাগাতো, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট সবচেয়ে লোয়েস্ট ফান্ডেড এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুরাল রুরাল যে রুরাল ডেভেলপমেন্ট যে মন্ত্রণালয় রয়েছে সেখানে ফান্ডের পরিমাণ বেশি, এটা স্বাভাবিক, এটা যাবে। কিন্তু আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট তো খুবই ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্কিত। সো ওই জায়গায় আমরা দেখেছি যে ফান্ডিং একদম সবচেয়ে লোয়েস্ট ফান্ডিং হয়েছে। তাহলে এটা কেন হয়েছে? কারণ এখানে গভর্নেন্স সিস্টেমে কিছু সমস্যা ছিল বলে আমরা মনে করি। সো এই গভর্নেন্সটা যদি ঠিক করা যায় এবং এই গভর্নেন্সটা ঠিক করে আমরা যদি প্রায়োরিটি ঠিক করে কাজ করতে পারি, তাহলে সেটা সাস্টেনেবল হবে, মানুষ এটার সুফল ভোগ করতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। এ পর্যায়ে যদি আবার একটু নাজমুল ভাইয়ের কাছে যাই, আমরা ক্লাইমেট ফাইন্যান্স এই শব্দ দুটো শুনলেই মনে হয় অনেকের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কথা বলার ক্ষেত্রেও, কথা শোনার ক্ষেত্রেও, বোঝার ক্ষেত্রেও। তো যদি একটু জাস্ট ছোট্ট করে, যারা আমাদের অডিয়েন্সে আছে তাদের মধ্যে অনেকেই হয়তো এ ব্যাপারে অনেক বেশি বিশেষজ্ঞ নন, তো সেই জায়গাতে একদমই নতুন যার কাছে এই শব্দগুলো, তাকে ক্লাইমেট ফাইন্যান্স বোঝানোর জন্য যদি আপনাকে বলা হয়, আপনি ছোট্ট করে যদি একটু সেটাতে আলোকপাত করেন। মূলত যে জায়গাটা আলোচনা হয় আসলে সেটা হচ্ছে যে ফাইন্যান্স তো আমরা বুঝি যেটা হচ্ছে সম্পদ আসলে, হ্যাঁ, যে সম্পদটা দরকার, কারণ ক্লাইমেট চেঞ্জের ক্ষয়ক্ষতিকে কাটিয়ে ওঠা, অ্যাডাপ্টেশন, অভিযোজন, মিটিগেশনের জায়গা ধরে সেগুলোর প্রতি বিনিয়োগ করা সেই জায়গাগুলোতে। কিন্তু যে জায়গার জন্য সংকটটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় এটা নিয়ে আমরা আসলে অনেক বেশি টেকনিক্যাল টার্মে ঢুকে পড়ি আর কি, এবং গ্লোবাল নেগোসিয়েশনের বিষয়গুলো আসে, মেকানিজমের বিষয়গুলো আসে। কারণ একটা সংকট তো আছে, কারণ এই ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টা আসলে অনেকটাই দাবি দেওয়া ভিত্তিক। এখন পর্যন্ত দাবি দেওয়াটা কেমন, যে আমরা যারা দক্ষিণের দেশগুলো আছি, মোস্ট ভালনারেবল কান্ট্রিজ গুলো আছি, আমরা একটা দাবি করি যে এই যে আজকে আমি জলবায়ু পরিবর্তনের কারণে আমরা ভুক্তভোগী, এটার জন্য আমরা কতটুকু দায়ী না। এবং আমরা জানি যে বাংলাদেশের মতো দেশগুলো আমরা আসলে জলবায়ু পরিবর্তনের বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য অনেক কম দায়ী, ওই অর্থে বলি, কারণ আমরা কার্বন ইমিশন আমরা অনেক কম করি এখনো আমাদের জনসংখ্যার তুলনায়, সেটা আমরা এখন বলছি 0.5%-এর কাছাকাছি। আবার আমরা দেখছি উন্নত দেশগুলো যারা হচ্ছে প্রায় আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি করে, প্রায় 10%, 14%, এরকমও অনেকগুলো দেশ আছে যারা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। এখন আবার এই যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে আবার এই যে কার্বন ইমিশন, এটার সঙ্গে আবার শিল্পায়নের একটা সম্পর্ক করা হয় আর কি, হ্যাঁ, যে শিল্পায়ন করা হয়, শিল্পায়নের জন্য আপনার ফসিল ফুয়েল বার্ন করা দরকার, এবং সেই ফসিল ফুয়েল বার্ন করে পৃথিবীর অর্থনীতি চলে, এরকম একটা ধারণা আমাদের আছে, এবং আমরাও সেটা দেখি এক্সিস্টিং ইকোনমিক মডেলে আর কি। হ্যাঁ, এখন এই শিল্পায়ন কোথায় হয়েছে পশ্চিমের দেশগুলোতে, গ্লোবাল নর্থে, এবং বলা হয় যে শিল্পায়ন করে আসলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করেছে। কিন্তু যে শিল্পায়ন করে তাদের যে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করেছে,
কিন্তু একই পাশাপাশি তারা যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য আসলে যে তারাই বেশি মাত্রা দায়ী, এবং উষ্ণায়ন হলে তো শুধুমাত্র তাদের দেশেই সীমিত থাকছে না, এটা যেহেতু জলবায়ু পরিবর্তন, এটা একটা বৈশ্বিক বিষয়, সেটা সারা পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ছে। এবং আমাদের মতো দেশগুলো যেহেতু আমরা গ্লোবাল সাউথে আছি, আমাদের সক্ষমতাও কম, আবার কোনো দুর্যোগ হলে সেটা আমরা খুব ভালোভাবে মোকাবেলা করা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে আর কি। বা আমরা অভিযোজনের কথা বলি, প্রতিনিয়ত আমার পরিবেশ ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত লবণাক্ততা আমার সোসাইটিতে ঢুকে পড়ছে, বেড়ে যাচ্ছে, আমার কৃষিকাজ ধ্বংস হচ্ছে, আমার খাবার পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে ফাইন্যান্সের ইস্যুটা জরুরি এই অর্থে যে সহজ করে বোঝাতে গেলে আসলে আমার যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য যে সম্পদটা আমার দরকার সেটি আসলে ক্লাইমেট ফাইন্যান্স। এখন সেটা কে দিবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। সেটা যদি আমরা পরের আলোচনা থাকে, কিন্তু প্রথম আলোচনাটা এরকম যদি হয় যে জলবায়ু পরিবর্তনের কে মোকাবেলা করার জন্য যে সম্পদ দরকার সেটাই ক্লাইমেট ফাইন্যান্স আমার দৃষ্টিতে আর কি। এর সঙ্গে অনেক নতুন নতুন শব্দ আসে, আমরা অনেক আলোচনা করছি, অ্যাডাপ্টেশন ফান্ড, মিটিগেশন ফান্ড, এনভায়রনমেন্টাল ফান্ড, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, ডিআরএড, এমার্জেন্সি রেসপন্সের জায়গা ধরে ফান্ড। হ্যাঁ, ঠিক আছে। সো এগুলো অনেকগুলো অনেকগুলো এরিয়া আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আরো নিটিগিটি আছে, সেগুলো হয়তো বোঝারও বিষয় আছে, কোনটাকে কেন বলছি আমরা, কোন আঙ্গিক থেকে আমরা লস এন্ড ড্যামেজ ফান্ড বলছি, কোন আঙ্গিক থেকে অ্যাডাপ্টেশন ফান্ড বলছি, কোন আঙ্গিক থেকে মিটিগেশন ফান্ড বলছি, বা অন্যান্য ফান্ডগুলোর কথা বলছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য আমাদের যে সম্পদ দরকার, সম্পদের বিনিয়োগ দরকার, সেটাই জন্য যে আলোচনাটা, সেটাই আসলে ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে সম্পর্কিত আলোচনা। আমি যদি এখানে থামি তাহলে মনে হয় যে বিষয়টা সহজ থাকে, নাহলে আবার জটিল হয়ে যেতে পারে। জটিল হয়ে যেতে পারে। এবং আপনি যখন এই কথাগুলো বলছেন তখন আমার মাথায় বারবার করে ঘুরছিল যারা ট্রেডিশনাল এমিটার আছে, ট্রেডিশনালি যারা এতদিন ধরে নিজেদের উন্নয়ন করে গিয়েছে, তাদের তুলনায় যদি এখন আমরা আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোকে চিন্তা করি, তাহলে এখন যদি সবার প্রতি আমরা ওই একই রকমের গোল সেট করে দিই, একই রকমের বাউন্ডারি সেট করে দিই, রিনিউয়েবল এনার্জির একটা টার্গেট সেট করে দিই, তাহলে কিন্তু টু বি অনেস্ট আমরা জাস্টিস নিয়ে কথা বলি, ক্লাইমেট জাস্টিসকে আরোপ করার চেষ্টা করি সব জায়গাতে, এই দেশগুলোর প্রতিও কিন্তু একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে। কারণ প্রায় শতাধিক বছর ধরে তারা যেভাবে উন্নয়ন করে এসছে, এই দেশগুলো সেই সুযোগটা পায়নি। তো সেখানেও আবার একটা বিতর্কের জায়গা আছে, সেটা নিয়ে আমরা হয়তো একটু পরে কথা বলবো। একটু যদি এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আসলে এই যে রাইট টু ডেভেলপমেন্ট, এটা তো সবারই আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কোনটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি, কোনটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি না। তো আমাদের একটা ট্র্যাডিশনাল ধারণা আছে ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা একটা প্রথাগত ধারণা অবশ্যই আছে। তবে যে শব্দগুলো আপনি বলছিলেন সেটা আসলে ক্লাইমেট জাস্টিসের আঙ্গিক থেকে বলা। তো এখানে আসলে ধরেন ইমিশন বন্ধ করতে হবে, এটা তো আসলে করতে হবেই, কারণ আমরা বন্ধ না করে তো আমাদের কোনো উপায় নাই আর কি। কারণ প্রতিনিয়ত আমি জাস্ট একটু দেখছিলাম, সেখানে গ্লোবাল আউটলুক, এনার্জি আউটলুকে বলছিল যে এখনকার যে পলিসি আছে আর কি ফসিল ফুয়েল রিলেটেড, সেটা যদি কন্টিনিউ থাকে বাই দি এন্ড অফ দিস সেঞ্চুরি, এটা ইজ গোয়িং টু আপ টু 2.4 ডিগ্রি সেলসিয়াস আর কি, মানে গ্লোবাল এভারেজ টেম্পারেচার। সো যেটা আছে আমাদের যে টার্গেট 1.5 ডিগ্রি, এটা তো অনেক বেশি আর কি। এবং এখনই আমরা বলছি যে এখন আমরা আছি 1.2 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে জলবায়ুর যে আনপ্রেডিক্টেবিলিটি আমরা দেখছি, তো ইউ ক্যান ইমাজিন যে ওই লেভেলে হলে আনপ্রেডিক্টেবিলিটিটা কোন পর্যায়ে হবে। তখন আসলে আমার কাছে ন্যায্যতাটা কি, আমার কাছে ন্যায্যতাটা হচ্ছে ইমিশন করা না, আমার কাছে ন্যায্যতাটা হচ্ছে যারা ইমিশন করেছে সেখান থেকে ক্ষয়ক্ষতি দিয়ে এইখানকার ধরেন আমার যদি ট্রানজিশন করতে যে এডিশনাল রিসোর্সটা লাগবে, সেইখানে সহায়তাটা পাওয়াটাই আমার কাছে ন্যায্যতাটা আর কি। হ্যাঁ, আমার কাছে ন্যায্যতা মানে হচ্ছে ইমিশনের লাইসেন্স না দেওয়া। বুঝা গেছে ওই জায়গাটা? হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই। আপনার কথা জায়গাটা ধরে যদি একটু আসি, যে আমরা দেখতে পাচ্ছি এখন 1.2 ডিগ্রির আশেপাশে আমাদের টেম্পারেচারটা আছে ভাই, এবং সেইখানেই আমরা এই শুধুমাত্র বাংলাদেশে এই বছরই আমরা অলরেডি 3টা বন্যা দেখে ফেলেছি, এবং যেই এলাকাগুলোতে আমরা কখনোই কল্পনা করিনি যে এরকম মানে ভয়াবহ বন্যা হবে, সেই এলাকাগুলোতেও হচ্ছে। আবার কপের 28টা আসর শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের বিশ্ব নেতারা একমত হতে পারেনি যে তারা কোনটাকে আসলে ক্লাইমেট ফাইন্যান্স বলছে, কোনটাকে তারা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলছে। এই ডেফিনেশনগুলো জায়গাতেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের গ্লোবাল লিডার যারা আছেন তাদের মতানৈক্য আছে। তো সেই জায়গাটা থেকে ভাইয়া,
বাংলাদেশ অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি ক্লাইমেট ফাইন্যান্সের মূল চ্যালেঞ্জগুলো আপনার কাছে কোন কোনটা মনে হয়? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যদি ক্লাইমেট ফাইন্যান্সের কথা বলি, আমরা যদি একটু মানে এবার অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্টটা দেখি, আমাদের এই অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্টে বলা হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টেশনের জন্য বিশ্বের প্রয়োজন $215 বিলিয়ন থেকে এটা $387 বিলিয়ন। তো এবং এই আমরা এই পর্যন্ত জিসিএফ পেয়েছি মাত্র $5.9 বিলিয়ন। তাহলে এখানে একটা অপ্রতুলতার জায়গা আমরা দেখতেই পাচ্ছি যে আসলে যে পরিমাণ ক্লাইমেট ফাইন্যান্স দরকার ছিল সেটা ফাইন্যান্স মানে যারা ফাইন্যান্স দিচ্ছে তাদের কাছে নাই। এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড হচ্ছে যেহেতু এখানে অপর্যাপ্ততা আছে, প্রতিযোগিতা একটা আছে। এখন আমাদের ক্যাপাসিটি জায়গাটা তৈরি হয়েছে কিনা, আমরা সেভাবে প্রকল্প তৈরি করতে পারছি কিনা, এটা একটা বিষয় আছে। তারপরে বলি জিসিএফ যেভাবে মানে সবচেয়ে বড়, আমি ক্লাইমেট ফাইন্যান্স বারবার জিসিএফ বলছি এই কারণে, কারণ সবচেয়ে বড় ফান্ডটা জিসিএফ থেকেই আসছে। এছাড়া অ্যাডাপ্টেশন ফান্ড আছে, জেএফও এনভায়রনমেন্ট মিলে ফান্ড করে। এছাড়া ছোট ছোট এলডিসি ফান্ড, আরো কিছু কিছু ফান্ড আছে। কিন্তু জিসিএফটাকে আমি মূল ফোকাস করে কথা বলছি, কারণ জিসিএফটা হচ্ছে সবচেয়ে বেশি টাকাটা দেয়। তো এই ক্যাপাসিটি জায়গাটাতে আমাদের অনেক ঘাটতি আছে, এবং এই যে তাদের যে মেকানিজম, টাকাটা ছাড়ার যে মেকানিজম, এটা অনেক লেন্দি প্রসেস। আপনি দেখেন, আপনি যদি জিসিএফ থেকে টাকা আনতে যান, বিশেষ করে অ্যাডাপ্টেশনের জন্য টাকা আনতে যান, আমার তো অ্যাডাপ্টেশনটাই মূল ফোকাস। অ্যাডাপ্টেশনের জন্য টাকা আনতে যান আপনার 5 থেকে 7 বছর লেগে যাচ্ছে। আপনি একটা প্রপোজাল জমা দিচ্ছেন, সেই প্রপোজালটা আপনার যখন পাস হয়ে আসছে তখন সেটা প্রায় 5 থেকে 7 বছর যখন লেগে যাচ্ছে, কনটেক্সটই চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আপনাকে ভাবতে হচ্ছে, নতুন করে রিভাইজ করতে হচ্ছে। সো এই যে সমস্যাগুলা, এগুলো একটা বড় চ্যালেঞ্জ এই ওইখানে ওই ফান্ডটা আনার ক্ষেত্রে এবং ওই ফান্ডটা ব্যবহার করার ক্ষেত্রে। এবং এই পর্যন্ত জিসিএফ যে পরিমাণ ফান্ড কমিট করেছে, সেই পরিমাণ ফান্ড মানে অলরেডি অ্যাপ্রুভ করেছে, সেই পরিমাণ ফান্ড কিন্তু আসেনি, এবং সেখানেও একটা ঘাটতি দেখা যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি এখানে আমাদের যেমন ক্যাপাসিটির ব্যাপার আছে, এখানে জিসিএফ এর ক্যাপাসিটির ব্যাপার আছে, যে তারা কিভাবে আসলে আরো ইজিলি ফান্ডগুলো ছাড়বে। আমরা দেখতে পাই ক্লাইমেট ফাইন্যান্সের ক্ষেত্রে যদি আপনি লোন চান তাহলে খুব ইজিলি পাচ্ছেন, কিন্তু অ্যাডাপ্টেশন ফান্ডে আপনি অনেক একটা দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, এবং কপি গিয়ে আমার যেটা বিশ্বাস যে কপি গিয়ে আমাদের যে সিএসওর আমরা যারা যাচ্ছি, ইউথ আমরা যারা যাচ্ছি, তারা কিন্তু এই বিষয়ে ফোকাস করে কথা বলতে হবে, যাতে তারা এই জায়গাটাতে একটু দৃষ্টি দেয়। ধন্যবাদ ভাই। যেহেতু কিছু পরিমাণ নিয়ে আমরা কথা বলছিলাম, পরিমাণের দিকে আরেকটু যদি নজর দিই, আমরা দেখছিলাম যে গত বছর পর্যন্ত আমরা যারা এলডিসি কান্ট্রি যাচ্ছি, আমাদের ডিমান্ড ছিল যে $100 বিলিয়ন আমাদেরকে দিতে হবে এই কাজগুলোর জন্য ক্লাইমেট ফাইন্যান্স হিসেবে। আবার এই বছর এসে সেটা প্রায় $1 ট্রিলিয়নের কাছাকাছি চলে গেছে, বা তারও বেশি আমরা অনেক সময় যাচ্ছি। হ্যাঁ, এবং এনসিকিউজি নিয়ে আমরা কথা বলছি। আমরা বলছি যে আগের যতগুলো ফান্ড ছিল সেটার সঙ্গে আবারও আমাদের এনসিকিউজিটা দরকার, কারণ আমাদের অ্যাডিশনাল ফান্ডস দরকার। ডিজাস্টার বেড়ে যাচ্ছে, লস এন্ড ড্যামেজ বেড়ে যাচ্ছে। এখন সেই জায়গাটাতে ভাই আপনার কাছে কি মনে হয় যে আমরা যদি একটু বোথ ওয়েজ দেখি, আমরা দেখছি যে বাংলাদেশ থেকে শুধুমাত্র দুটো প্রতিষ্ঠানের কাছে এই জিসিএফ এর ফান্ডটাকে অ্যাক্সেস করার মতন অ্যাবিলিটি আছে, এবং আরেকটা অর্গানাইজেশন তারা এখন আস্তে আস্তে যাচ্ছে সেই প্রসেসে। তো অ্যাজ কান্ট্রিও কি আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গাটাতে একটু গুরুত্ব দেওয়া দরকার না? কারণ যেই ফান্ডটা আসছেও, ধরেন যে দুটো প্রতিষ্ঠানের মাধ্যমে আসছে, ইটকাল এবং পিকেএসএফ, এইখান থেকে আসার পরে এটা আসলে কোন পর্যন্ত যাচ্ছে? আমরা গতদিন একটা ছোট একটা ইউথ গ্যাদারিং এর মধ্যে ছিলাম, সেখানে এটা নিয়ে খুব কথা হচ্ছিল যে টাকাটা আসলে কি শুধু আমার সাউথের জন্য আসবে, মানে বাংলাদেশের সাউথের জন্য আসবে? দক্ষিণে যদি সব টাকা চলে যায় তাহলে উত্তরেও তো ক্লাইমেটের অনেকগুলা ভালনারেবিলিটিস আছে, সেখানে আমরা আমাদের টাকাগুলোকে নিয়ে যাচ্ছি কিনা? তো এই অ্যাসেসমেন্ট গুলো, এই যে আপনার টাকাগুলো আমরা আনার পরে সেটাকে কোথায় খরচ করছি, এই জায়গাগুলোতেও কি আপনার মনে হয় না যে আমাদের আরেকটু কাজ করা দরকার আছে অ্যাজ এ কান্ট্রি? ডেফিনেটলি প্রায়োরিটি এরিয়া নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনার তো ক্লাইমেট ইন্ডেক্স ভালনারেবিলিটি ইন্ডেক্সিং করা আছে, আপনি ভালনারেবিলিটি ইন্ডেক্সিং ধরে কোন জায়গাটাতে ভালনারেবিলিটি বেশি সেই জায়গাটাতে প্রথম প্রায়োরিটি দিতে হবে। আমি বলছি না যেটাতে ভালনারেবিলিটি কম সেখানে আমি যাব না, কিন্তু আমাকে প্রথম জায়গাটাতে, এবং এখানে ডুপ্লিকেশন হচ্ছে কিনা, ধরেন বাইলেটারাল তো ফান্ডিং হচ্ছে, সেটাও দেখা উচিত যে নর্থে টাকা বেশি যাচ্ছে না সাউথে টাকা দিচ্ছে না, আমরা সবাই সাউথেই শুধু ইনভেস্ট করছি, নর্থ একেবারেই ইয়ে রয়েছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু নিজেদের মানে এটার জন্য ডাটা অ্যাভেলেবিলিটি দরকার খুব বেশি। ইনফরমেশন যদি অ্যাভেলেবেল থাকে, ধরেন
যারা ডিসিএফ এর টাকা আনছে তাহলে তারা কি ধরনের প্রজেক্ট দিচ্ছে, কোথায় দিচ্ছে, এই ধরনের আলোচনা যেমন হওয়া দরকার, পাশাপাশি ডাটা অ্যাভেলেবিলিটিটা দরকার। আবার আমরা যারা এনজিওরা কাজ করছি তারাও তো ক্লাইমেট বিভিন্ন জায়গায় কাজ করছি, আমাদের ডাটারও অ্যাভেলেবেল করা দরকার যে আমরা কোন কোন জায়গায় কাজ করছি, কি ধরনের কাজ করছি। তাহলে দুটা মিলে বসলে তখন বোঝা যাবে আসলে কোন জায়গায় ফান্ডিং বেশি যাচ্ছে, কোন জায়গায় ফান্ডিং কম যাচ্ছে, এবং যেখানে ফান্ডিং কম যাচ্ছে সেখানে প্রায়োরিটিটা দেওয়া উচিত। আমি এই জন্য বলছি যে বিসিসিটিএফ এর যে ফান্ডিং এর অবস্থা, সেটা আপনি দেখবেন যে বরিশাল অঞ্চলে হাইয়েস্ট ফান্ডিং পেয়েছে বরিশাল বিভাগ, কিন্তু আমার খুলনা অঞ্চল কিন্তু অনেক ভার্নারেবল, কিন্তু ওইখানে ফান্ডিং দেয় না। ময়মনসিংহ হচ্ছে লোয়েস্ট ফান্ডেড এরিয়া। তাহলে এই জিনিসগুলা একটু সমন্বয় করা দরকার। এই সমন্বয়টা করতে পারলে তখন এটা সরকারকেই আসলে উদ্যোগ নিতে হবে। সরকারকে উদ্যোগ নিয়ে সিভিল সোসাইটিকে নিয়ে এবং যারা ফান্ডিং করছেন এজেন্সি গুলোকে নিয়ে বসে এই প্রায়োরিটি গুলো ঠিক করে দেন আগালে আমার মনে হয় এই ডেভেলপমেন্টটাও সাস্টেনেবল হবে। থ্যাংক ইউ ভাই, আপনি দারুণ একটা জায়গাতে শেষ করলেন। এবং এইবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আসলে আমার খুব ফেভারিট টপিক, সেটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেশনের কথা। আমরা যখন বলছি, আমরা দেখেছি গত বিশেষ করে 18-19 সালের পর থেকে ইউথদের ইনভলভমেন্টটা অনেক বেড়ে গিয়েছে ক্লাইমেট অ্যাকশনের যে স্পেসটা সেই জায়গাটাতে। এবং প্রথম দিকে এটা শুধুমাত্র দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি বেসড ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ইউথরা এখন পলিসি মেকিং এর জায়গাটাতে, নেগোসিয়েশনের জায়গাটাতে নিজেদেরকে আরো বেশি ইনভলভ করার প্রসেসে আছে। এবং আমরা এবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে বেশ বড় একটা ইউথ ডেলিগেশন COP29 অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো কপ নিয়ে কথা বলার আগে, ইউথ ইনভলভমেন্ট ইন কপ এই জায়গাটাতে যাওয়ার আগে যদি একটু আগে আসি, ভাইয়া মাত্র বলছিলেন যে আমাদের যে ফান্ডিং মানে ডিস্ট্রিবিউশনটা, সেইটার ইকুয়ালিটির কথা, সেইটার জাস্টিসের কথা। এই জায়গাটাতে ভাইয়া আপনাদের দুজনের কাছেই আমি এটা নিয়ে একটু যাব, যে যখন একটা ফান্ড আমরা বাইরে থেকে আনছি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন ইউথরা বিভিন্ন গ্লোবাল ফোরামেও কথা বলি, এটা নিয়ে আমাদের কাছেও বিভিন্ন প্রশ্ন আসে যে তোমরা যে ফান্ডটাকে আনছো বাংলাদেশের জন্য, সেটাকে আসলে তোমরা কতটুকু ইউটিলাইজ করতে পারছো। তো এই ইউটিলাইজেশনের জায়গাটাতে ভাই আমার মনে হয় ইউথরা এখন খুব ভালো এনভায়রনমেন্টাল পুলিশিং, ক্লাইমেট পুলিশিং এর করার জায়গাটাতে বেশ ভালো একটা ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখলাম যে বেশ বড় একটা রেভলিউশনের সাক্ষী হলো বাংলাদেশ, এবং সেটা লিড করলো ইউথরা। তো সেই জায়গাটাতে ভাই এই যে মেকানিজমটা, এই যে কোঅর্ডিনেশনের জায়গাটা, সিএসও, ইউথ, গভর্নমেন্ট, ফান্ডার্স, এই জায়গাটাতে ইউথদের ইনভলভমেন্টটাকে আমরা আরো কিভাবে অ্যাক্সেসিবল করতে পারি। ইউথরা অলরেডি অনেকগুলো জায়গাতে ইনভলভড আছে, কিন্তু সেটার কিন্তু কোনো ফর্মালাইজড মেকানিজম এখনো পর্যন্ত আমরা দেখছি না। বেশিরভাগ ক্ষেত্রেই যেসব ইউথরা দেখা যাচ্ছে একটু বেশি ক্যাপাসিটেটেড বা যারা অনেকদিন ধরে কাজ করে আসছেন, তারা এই জায়গাগুলোতে যেতে পারছে। কিন্তু যদি একটা ফর্মালাইজড প্রসেস আমরা দাঁড় করাতে পারি সবাই মিলে কোঅর্ডিনেট করে, ডোন্ট ইউ থিঙ্ক সেটা আসলে আমাদের সবার জন্য আরো বেশি ভালো হবে? বিকজ তখন অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা, ট্রান্সপারেন্সির প্রশ্নটা আরো বেশি জোরদার হবে। আমি দুজনের কাছে এটাকে ওপেন করে দিলাম, যিনি প্রথমে বলতে চান। আমার কাছে তো মনে হয় যে আচ্ছা, ইস্যুটা হচ্ছে আসলে লোকালাইজেশনের। হ্যাঁ, আমি লোকালাইজেশনকে যদি আবার একটু ইউটাইজেশন বলি, হ্যাঁ, সেটাও হয়তো বোধহয় ভুল বলবো না খুব একটা আর কি। ঠিক আছে, কারণ এখনকার যে স্ট্রাকচার, এখনকার যে মেকানিজম, সেটা হচ্ছে ভেরি মাচ সেন্ট্রালাইজড। হ্যাঁ, এককেন্দ্রিক ব্যবস্থাপনা আর কি। আমরা অনেকদিন ধরে লোকালি লেড অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলছি না, এবং আমরা বলছি যে লোকালি লেড অ্যাডাপ্টেশনে ইয়ং পিপলের নেতৃত্বে অ্যাডাপ্টেশনের ইনিশিয়েটিভ গুলো নেওয়া, তো সেগুলো কিভাবে নেওয়া যায়, কিভাবে নিতে হবে, এটা নিয়ে তো আলোচনা কম বিস্তর হয়েছে আর কি, তাই না? এখন মুশকিলটা হচ্ছে যে ধরেন একটা বিষয় আমার কাছে মনে হয় যে আসলে প্রথম কথা হচ্ছে ফান্ডের সংস্থান প্রয়োজনের তুলনায় অনেক কম। সেটাকে আমাদের প্রথমে স্বীকার করে নিতে হবে, কারণ যে রকমের সংকট আছে, যে বিপর্যস্ত অবস্থার ভিতরে আমাদের কমিউনিটি গুলো আছে, মোস্ট ভালনারেবল এরিয়াগুলোতে আর কি। হ্যাঁ, এবং সেইগুলো মোকাবেলা করার জন্য আপনি হেলথ বলেন, ওয়াটার বলেন, অন্যান্য পাবলিক সার্ভিস ইনস্টিটিউশন গুলো বলেন, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বলেন, এগ্রিকালচার বলেন, ইটস ইজ অলসো কানেক্টেড উইথ দি লাইভলিহুড অ্যান্ড আমার নিউট্রিশন, আদার অ্যাসপেক্ট না। তো এই জায়গাগুলোতে যেরকমের ইনভেস্টমেন্ট দরকার সেই তুলনায় খুবই কম। আপনি যে দুটি ইনস্টিটিউশনের কথা বললেন, এবং সরকারের জায়গা থেকে এবং লোকাল গভর্নমেন্টের মাধ্যমে যে ইনভেস্টমেন্ট গুলো হয়, এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই স্ট্রাকচারটা গুলো লোকালাইজড হয়, তাহলে ডেফিনেটলি এইটা কনটেক্সচুয়ালাইজ নিড গুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং সেইটা ধরেই আসলে ছোট ছোট প্রজেক্ট গুলো গ্রহণ করতে পারবে আর কি। হ্যাঁ,
তো এখানে দাবি হচ্ছে দুইটা। একটা মানে আমার মনে হয় একটা দাবি যথেষ্ট না, দুইটা দাবি হচ্ছে। একটা হচ্ছে যথেষ্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে, সেটা ইন্টারন্যাশনাল মেকানিজম হোক এবং ন্যাশনাল মেকানিজমে যেটুকু পারা যায়। কারণ আমরা ইদানিং বলছি যে ফান্ড যে আসবে সেটা কিভাবে হবে, সেটা কি গ্রান্ট বেজ হবে নাকি সেটা লোন বেজ হবে নাকি সেইটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসির মাধ্যমে হবে আর কি। হ্যাঁ, তো সেগুলো আমাদের দেখার সুযোগ আছে আর কি, কিন্তু ফান্ডটা দরকার। এবং তারপরে যেটা দরকার, সেকেন্ড যেটা বলার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে লোকালাইজড একটা ফ্রেমিং দাঁড় করানো, যেখানে কমিউনিটি এবং ইউথ লিডারশিপটাকে ওইখানে যেতে পারে, যাতে ধরেন এগ্রিকালচার বলেন, ওয়াটার নিয়ে কাজ করা বলেন, অন্যান্য পাবলিক সার্ভিস ইস্যুগুলো নিয়ে বলেন, যেখানে ইয়ং পিপলরা নিজেদের মতো করে কমিউনিটির সঙ্গে বসে তাদের যে লোকালি নলেজ আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট না। আমরা ন্যাচারাল বেসড সলিউশনের কথা বলি, ইন্ডিজিনিয়াস নলেজের কথা বলি, তো সেইগুলোকে নিয়ে কোনটা টেকসই না, তখন তারাই তো বুঝতে পারে আর কি, তাই না? তো সেই মেকানিজমটা করতে হবে। এইটা করা আসলে এমনি আবার হুট করে হবে না। এটা করার জন্য আমার কাছে মনে হয় যে কিছুটা, আমরা এখন রিফরমেশনের কথা বলছি, স্ট্রাকচার রিফরমেশনের কথা বলছি, সেইটাও বোধহয় একটু এই আঙ্গিকে দেখাটা খুব দরকার। হ্যাঁ, আপনার কাছেও একই প্রশ্ন নিয়ে যাব, তবে আরেকটু অ্যাড করে, সেটা হচ্ছে গিয়ে আমরা বলছি যে এই ধরনের মেকানিজম দরকার, আবার আমাদের ফান্ডের সংকটও আছে, এটাও আমরা জানি। তো এই যে অপ্রতুল যতটুকু ফান্ড আমরা পাচ্ছি, এইটাকে ইউটিলাইজ করার জন্য আমরা আসলে আমাদের যে সিস্টেমটা, আমাদের যে ফান্ডের মেকানিজমটা, এইটাকে আরো কিভাবে ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল করতে পারি, এবং সেখানে সিএসওদের ভূমিকাটা কেমন থাকতে পারে ভাই? আগের প্রশ্নের সঙ্গে আচ্ছা, আমি ওনার সাথে একটু অ্যাড করে বলতে চাই। উনি যে লোকালাইজেশনের কথা বললেন, আমরা দেখি এখন যদি ইউথ এঙ্গেজমেন্টটা দেখি, আমরা দেখি যে মূলত সিটি এবং ক্যাপিটাল, এখান থেকে ইউথের একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার যেই গ্রাসরুটের, আমার গাউরার যে ইউথ আছে বা আমার আশাশুনি যে ইউথ আছে, তারা কি এগিয়ে আসতে পারছে, বা তারা কি ওই জায়গাটা তাদের ক্যাপাসিটিটা ডেভেলপ করতে পারছে? তাহলে ওদেরকে ট্যাগ করার প্রয়োজন আছে আমার কাছে। ডেফিনেটলি উনি বলেছেন যে ফান্ডের সংকট আছে। হ্যাঁ, ফান্ডের সংকট আমাদের আছে। তো আমরা যারা, এটা আমাদের সিএসসিদেরও কাজ, সরকারেরও কাজ, যে আমরা যারা যে ইউথ যাদেরকে ডেভেলপ করছি তাদের মাধ্যমে ওদের কাছে পৌঁছানো। অ্যাটলিস্ট আমি যাদেরকে সেন্ট্রালি তৈরি করছি তাদের মাধ্যমে আমি যাতে আমার রুটে যেতে পারি, গ্রাস রুটে যেতে পারি, এটা একটা দরকার আছে। আর আপনি যেটা বললেন যে এই গভর্নেন্সের জায়গাটা, একদম গভর্নেন্সের জায়গাটা, আমি বলছি যে আমরা কি কাজ করছি এটা কিন্তু আমরা রিপোর্টেবল হচ্ছে না। আমরা মনিটরিংটা কিভাবে হচ্ছে, রিপোর্ট কিভাবে হচ্ছে, ওইটা ওই রিপোর্টগুলো অ্যাভেলেবল হচ্ছে কিনা, হ্যাঁ, ওইখান থেকে কি আউটকাম বেরিয়ে আসছে, ওই প্রসেসগুলো ট্রান্সপারেন্ট কিনা, সেই জায়গাটাতে আমাদের এখনো গ্যাপ রয়ে গেছে। ওই গ্যাপটা, এটা কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, সরকারকে বাধ্য করতে হবে, সরকার নিজেও রিপোর্টেবল হবে এবং সরকার আমরা যে সিএসও আছি তাদেরকেও রিপোর্টেবল করবে। হ্যাঁ, আমাদের এক ধরনের রিপোর্টিং আছে, কিন্তু এটাকে আরো এটাকে শেপ দিয়ে সুন্দরভাবে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডুপ্লিকেশনটা অ্যাভয়েড করা। হ্যাঁ, আমি যদি স্পেসিফিক তথ্য আমার কাছে থাকে, আমি কতদূর পৌঁছাইতে পেরেছি, কাদেরকে নিয়ে কাজ করছি, কি কাজ করছি, এই তিন চার ধরনের তথ্য যদি আমার কাছে থাকে, দেন আরেকটা অর্গানাইজেশন যখন তার প্রোগ্রাম ডেভেলপ করবে, সে যদি ডাটাবেস থেকে এই তথ্যগুলো নিতে পারে, তখন সে বুঝবে আসলে সে কোন জায়গায় যাবে, এখানে যাবে না অন্য কোনো জায়গায় যাবে। এই জায়গাটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হলে, অনেক বেশি অ্যাকাউন্টেবল হলে আমরা এই জায়গাটা আমার মনে হয় আরো ইমপ্রুভ করবে। আমি বলছি না একবারে সবকিছু হয়ে যাবে, বাট আরো ইমপ্রুভ করবে আমার কাছে মনে হয়। আপনার কথা শুনতে শুনতে ভাইয়া মাথায় একটা আইডিয়া ঘুরছিল, যদি এরকম কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি যেখানে এমওইএফ টিপোসির আন্ডারে আমরা একটা মনিটরিং সেল গঠন করলাম, যেখান থেকে আমরা আসলে এই ফান্ডগুলো কোথায় অ্যালোকেটেড হচ্ছে, রিপোর্টগুলো কারা দিচ্ছে বা দিচ্ছে না, এই জিনিসগুলোকে মনিটর করতে পারবো। তাহলে মনে হয় আমাদের এই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা এবং ট্রান্সপারেন্সির জায়গাটা আরো বেশি স্মুথ হবে, এবং ডেটা ট্রান্সপারেন্সি এটা যখন থাকবে, তখন আসলে আমাদের সমস্ত ইনিশিয়েটিভগুলো মনে হয় আরো বেশি ফ্রুটফুল হবে, আরো বেশি ইম্প্যাক্টফুল হবে। এবং এইটার লিডের কোন একটা পার্টে যদি আমরা ইউথদেরকে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় এই আওয়াজটা জারি থাকবে। কারণ আমরা দেখেছি ইউথদের মধ্যে টেন্ডেন্সি আছে, নিজেদের রাইটটাকে তারা কখনো ছাড়তে দেয় না, যেটা উচিত না আসলে। তো এই পর্যায়ে আমি একটু নাজমুল ভাইয়ের কাছে যাব। আমরা যেই প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, এই প্রসঙ্গেই প্রাইভেট সেক্টরে যারা আছে, যারা কাজ করছে, তাদের যেই আপনার
রোলটা ক্লাইমেট ফাইন্যান্স আনার ক্ষেত্রে এবং ইউটিলাইজ করার ক্ষেত্রে এটা অনেক বেশি ক্রুশিয়াল। তো এই জায়গাটাতে তাদের পার্টিসিপেশনটাকে এনহ্যান্স করার জন্য আমরা আরো কি কি ধরনের ইনিশিয়েটিভস নিতে পারি? আপনার কাছে কি মনে হয়? আসলে বিতর্ক অনেকগুলো আছে এই বিষয়গুলো নিয়ে, ফান্ড নিয়ে আর কি। ধরেন এখন আপনি যদি মোস্ট ভালনারেবল এলাকায় যান, আপনি গাবুরের কথা বললেন, সাতক্ষীরা, ওই রিজন, খুলনা বা আপনার বরিশাল, সাউথ বেল্ট, নোয়াখালীর ওই অঞ্চলটা, আপনি দেখবেন যে হচ্ছে পানি একটা সংকট। হ্যাঁ, পানি একটা সংকট এবং হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে পানি কিনে খেতে হয় সামহাও, এবং এই কিনে খাওয়ার জন্য আবার লোকালি কিছু এন্টারপ্রেনারশিপ মেকানিজম দাঁড়িয়ে গিয়েছে আর কি। এখন প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনি যে হারে, ধরেন ঢাকা শহরে আপনি থাকেন, আপনাকেও হয়তো পানির জন্য পে করতে হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট। এখন এরকম আমরা শুনি বা এরকম আমরা দেখেছিও যে আপনার একজন ঢাকায় থেকে আপনাকে পানির পেছনে যত টাকা খরচ করতে হয় তার থেকে বেশি খরচ করতে হয় আপনার ওই অঞ্চলে যদি আপনি বসবাস করেন আর কি। ঠিক আছে, প্রতিনিয়ত আর কি। সো ইটস নট জাস্টিস আর কি। হ্যাঁ, এখন এইখানে প্রাইভেট সেক্টরের আসলে ফাইন্যান্সিং এ ভূমিকা আছে, না থাকার কোনো কথা না, কিন্তু আমি সেই ভূমিকাটা দেখতে চাই হচ্ছে মোস্টলি সিআরএস এর আন্ডারে আর কি, সামাজিক দায়বদ্ধতার জায়গার অধীনে আর কি, নট জাস্ট মেকিং প্রফিট। হ্যাঁ, ওই মানুষগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে হচ্ছে আবার প্রফিট মেকানিজমের একটা সিস্টেম তৈরি করা। হ্যাঁ, সোশ্যাল বিজনেস হতে পারে, বাট দ্যাট হ্যাজ টু বি লেড বাই কমিউনিটি আর কি। হ্যাঁ, কারণ যেখানে আপনি প্রাইভেট সেক্টরকে যুক্ত করবেন, প্রাইভেট সেক্টর আপনি ফান্ড হতে পারে, বাট ওইখানে আবার কমিউনিটি ওনারশিপটাকে নিয়ে আসতে হবে। ভাই, আমরা এতক্ষণ ধরে মেকানিজম নিয়ে অনেক কথা বললাম, ফাইন্যান্স নিয়ে অনেক কথা বললাম। এইবার যদি একটু তাকাই, বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরের অনেক বড় একটা পার্ট আছে। তো সেই জায়গাটাতে আসলে ক্লাইমেট ফাইন্যান্সেই যে প্রাইভেট সেক্টরটির যে ইনভেস্টমেন্ট, সেটাকে আরো বেশি এনহ্যান্স করার জন্য আমরা আসলে নিজেরা কি করতে পারি এই জায়গাটাতে? এক্সিলেন্ট, চমৎকার প্রশ্ন। আমি অ্যাটলিস্ট দুইটা আঙ্গিকে এটা দেখতে চাই। একটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাই প্রাইভেট সেক্টর, এবং হচ্ছে ফাইন্যান্সিং এ প্রাইভেট সেক্টরের ভূমিকাটা কি আসলে সেটা আর কি। হ্যাঁ, এখন ধরেন আমরা অনেক সময় কার্বন ক্রেডিট নিয়ে কথা বলেছি, যে কার্বন ক্রেডিটে প্রাইভেট সেক্টরের ভূমিকা হয়তো আছে, এবং সেইটাকে কিভাবে একটা ক্রিয়েটিভ ফাইন্যান্সিং মেকানিজমের ভিতরে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে প্রাইভেট সেক্টরের ভূমিকা আছে। এইভাবে একটা আঙ্গিক হতে পারে। আর একটা আঙ্গিক হয়তো আমরা এইভাবে দেখতে পারি যে আমরা ইদানিং প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের কথা বলছি, আসলে ক্লাইমেট ফাইন্যান্সের জায়গা ধরে প্রাইভেট সেক্টরের কে মনে হয় একটু ওই জায়গাটাও আমরা নিয়ে যেতে পারি, যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের মাধ্যমে আসলে ফাইন্যান্সিং কতটা আমরা করতে পারছি ফর দি ভালনারেবল কমিউনিটিস আর কি। হ্যাঁ, কারণ এখন ডেপথ বার্ডেনের কথা হচ্ছে আর কি, যে আমরা আসলে ক্লাইমেটের যে ভালনারেবিলিটি আছে সেই ভালনারেবিলিটি গুলোকে মোকাবেলা করার জন্য আমরা আবার নতুন করে ঋণের চক্রে পড়ে যাচ্ছি কিনা, যদি না ওই আপনার প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসিটা ন্যাশনালি যেমন গ্লোবালিও তেমন। ঠিক আছে, তো এটা যেমন একটা প্রেক্ষিত। আর একটা প্রেক্ষিত যেমন একটু আগে যদি আমরা এইভাবে বলি যে ধরেন আসলে ইনভেস্টমেন্টটা কতটুকু করতে পারে প্রাইভেট সেক্টর আর কি। এবং সেই জায়গা থেকে আমরা প্রথমে বলছিলাম যে হওয়া উচিত আসলে এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে, এটাকে প্রফিট মেকিং এন্টিটির জায়গা থেকে না। এখন উদাহরণ দিয়ে যদি বলি, যে ধরেন পানি সংকট তো আমরা দেখি আমাদের কোস্টাল এরিয়াতে, যেখানে লবণ পানির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মানুষজনকে আসলে পানি কিনে খেতে হয় আর কি। তো সেটাও আমরা দেখি যে আপনি হয়তো ঢাকা শহরে আছেন এই মুহূর্তে, আপনার সারা মাসের পানির খরচ অনেক হয়তো কম ওই যে ক্লাইমেট ভালনারেবল অঞ্চলে সাতক্ষীরা বা খুলনা বাগেরহাট অঞ্চলে একটা পরিবারের মাসে যেভাবে পানির পিছনে খরচ করতে হয়, তো এটা একটা ইনজাস্টিস ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে বলার চেষ্টা করি যে আসলে পাবলিক, এইগুলো হচ্ছে ইট শুড বি দ্য পার্ট অফ পাবলিক সার্ভিস ডেলিভারি মেকানিজম আর কি। হ্যাঁ, এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টরে এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে তারা যদি ইনভেস্টমেন্ট করেও সেটাকে ইনভেস্টমেন্টটা হতে পারে হচ্ছে যে সোশ্যাল বিজনেস মডেলের আন্ডারে, যেটা হচ্ছে ম্যানেজ করতে হবে আসলে কমিউনিটি। এটাকে আমাদের প্রফিট মেকিং একটা এন্টিটি হিসেবে দেখলে আমাদের সমস্যা। তখন আসলে জলবায়ু পরিবর্তনের এই ভালনারেবিলিটিটাকে হয়তো কেউ আবার এই যে প্রফিট মেকিং এর জন্য একটা এন্টিটি হিসেবে ব্যবহার করার সুযোগ থাকবে। তো আমি এই দুইটা আঙ্গিকে দেখতে চাই, যে একটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা ধরে প্রাইভেট সেক্টর একটা বড় ভূমিকা থাকা উচিত। পাশাপাশি একটু আগে আমরা যেটা বললাম যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসির জায়গা থেকে প্রাইভেট সেক্টরকে একটু দায়িত্বশীল করা, যাতে হচ্ছে
আম, তারাও আসলে ওই ট্যাক্সেশন ট্যাক্স পলিসির মাধ্যমে আসলে ক্লাইমেট ফাইন্যান্সের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আমরা যে বলছিলাম ক্রিয়েটিভ ফাইন্যান্সিং, সেই ক্রিয়েটিভ ফাইন্যান্সিং এর জায়গা থেকে তাদের ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যে আমরা জানি যে ইট কল এর মাধ্যমে কিছু ফাইন্যান্সিং হয়েছে। আমরা আমরা আরো দুই একটা হয়তো আমাদের দৃষ্টান্ত আমাদের এখানে আছে, হ্যাঁ। তো সেগুলো নিয়ে হতে পারে, বাট এইগুলোকে আমরা ঠিক প্রাইভেট সেক্টরের ভিতরে রাখার পক্ষপাতী আমি না। তাদের একটা অ্যাসোসিয়েটেড ভূমিকা থাকতে পারে, বাট ইট শুড বি গ্লোবাল একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসা উচিত। যেমন আমরা বারবার বলি যে এটা আসলে বাইলেটারাল হবে নাকি মাল্টিল্যাটারাল হবে ক্লাইমেট ফাইন্যান্সিং। সো আমরা সবসময় মাল্টিল্যাটারালের পক্ষে না। যে কেন মাল্টিল্যাটারাল পক্ষে? কারণ বাইলেটারাল হলেই অনেকগুলো অযাচিত শর্ত হয়তো জুড়ে দেওয়ার চেষ্টা থাকে, যারা হচ্ছে আপার পার্ট বা কাউন্টার পার্টটা থাকে। সো সেটা যতটা না আবার জলবায়ুর কে মাথায় রেখে করা হয়, অনেক সময় ভূ রাজনৈতিক ইস্যুগুলো আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলোর মধ্যে চলে আসে আর কি। তো আমি যদি আলোচনার স্বার্থে সংক্ষেপ করার স্বার্থে এখানে থামি, এইভাবে থামতে পারি আর কি। কার্বন মার্কেট নিয়ে কথা বলছিলেন, আমরা দেখলাম যে কিয়োটো প্রোটোকলের পরে আবার আমরা প্যারিস এগ্রিমেন্ট আনলাম। প্যারিস এগ্রিমেন্টের সময়কাল আবার শেষ হয়ে যাচ্ছে 2030-এর মধ্যে। এখন আমরা 2025-এ আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যারা টাকা পয়সাকে আসলে কিভাবে ডিসবার্সমেন্টে যাব, এই মেকানিজমটা কিন্তু এখনো পর্যন্ত আমরা যারা গ্লোবাল লিডার আছেন তারা এখনো পর্যন্ত কিন্তু একটা ঐক্যে পৌঁছাতে পারেনি। তো সেই জায়গা থাকতে আপনাদের দুজনের কাছে আমার এটা নিয়ে একটু জানতে চাওয়া যে প্যারিস এগ্রিমেন্টকে আসলে আমরা কতটুকু সফল করতে পারবো এই 30 সালের মধ্যে, এবং এই যে কার্বন মার্কেট বা এই যে মেকানিজমটা আছে এইটা আসলে কতটুকু আমাদের উপকারে কাজে দিবে, ডেভেলপিং কান্ট্রিগুলোর উপকারে কাজে দিবে, আপনাদের কাছে কি মনে হয়? যেটা হচ্ছে দেখেন, আমাদের যে অ্যাডাপ্টেশন ফান্ডিং এর কথা আমরা বলছিলাম যে প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে এসছে যে 100 বিলিয়ন প্রতি বছর দেওয়ার কথা। তো এটা যদি আমরা দেখি যে 100 বিলিয়ন আসলে হচ্ছে কিনা, কতটুকু হয়েছে, সেটা আসলে আমরা খুব আশাবাদী কোনো সংখ্যা পাই না আর কি। আমরা যদি এই গত 22 সালে বলা হচ্ছিল, সবাই ওরা দাবি করেছে যে ওরা 115 বিলিয়ন দিয়ে ফেলেছে। এখন অক্সফাম কি বলছে? অক্সফামের একটা রিপোর্টে দেখা গেছে 50% ছিল লোন। হ্যাঁ, তো 50% আপনি লোন মানে কি আসলে ক্লাইমেট ফাইন্যান্স বলতে পারেন, বা ওটা জাস্টিসের অ্যাঙ্গেল থেকে কি যায়? তো এই জায়গাগুলোতে কিন্তু এখনো অনেক অস্পষ্টতা আছে। এখানে কিন্তু খুবই পরিষ্কার না যে প্যারিস এগ্রিমেন্টের যে জায়গাগুলো আমরা বলেছি প্যারিস এগ্রিমেন্টে 1.5 ডিগ্রির ভিতরে থাকবো, তাই না? তো 1.5 ডিগ্রির ভিতরে আমরা কি আসলে থাকতে পারছি? আমাদের এনডিসি গুলো কি বলে? আমরা যদি এনডিসি গুলো, প্রত্যেকটা দেশের এনডিসি গুলোকে মানে আপনার এনডিসি তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আপনি নিজে করবেন আর একটা হচ্ছে ফান্ড পেলে করবেন। এখন দুটাকে মিলিয়ে যদি যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বিশ্বের তাপমাত্রা 2100 সালের পর 2100 বা এই সেঞ্চুরির পর 2.6 থেকে 3.1 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দাঁড়াবে, মানে বেড়ে যাবে। তাহলে আপনি এখন 1.2 বলছিলেন ভাই একটু আগে, হ্যাঁ, এটা 1.2 বা এর কাছাকাছি কিছু একটা হবে। তো এটা বাড়ার ফলে আমরা এই বছর কি দেখছি? এল নিনো লা নিনোর তো একটা ইম্প্যাক্ট আছেই। সো এই বছর আমরা কি দেখছি? বাংলাদেশ এই বছরের 12 মাস আসলে ডিজাস্টারের ভিতরে ছিল। আমরা যদি বলি, আমরা 3টা ফ্লাড দেখেছি, মানে ফ্ল্যাশ ফ্লাড। আমরা তারপরে আমাদের ওই বিশেষ করে ফ্লাড প্লেন অঞ্চলে 2টা ফ্লাড দেখেছি আমরা, একটা রেমাল আমরা দেখেছি। আমরা খুবই লাকি যে আমরা দানার হাত থেকে একটু বেঁচে গেছি। এটা হয়তো ইন্ডিয়ার উপর দিয়ে গেছে, কিন্তু এটা আমাদের সাবকন্টিনেন্ট দিয়ে গেছে, মানুষের উপর দিয়ে গেছে। সো হয়তো বাংলাদেশ বেঁচে গেছে, কিন্তু ইন্ডিয়ার মানুষ তো সেই ভালনারেবল মানুষই, আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষই। তাহলে দেখেন তারপরে আমরা দেখেছি ফ্ল্যাশ ফ্লাড আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড। এটা আসলে মানে আমি নোয়াখালী অঞ্চলের মানুষ, আমার বাড়ি নোয়াখালী। আমি 88-তে বন্যাতে আমি এরকম সাফারিং দেখি নাই, আমি 98-এর বন্যাতে এরকম সাফারিং আসলে দেখিনি। এবার যে সাফারিংসটা আমি দেখেছি, তো এই যে দেখেন, তাহলে প্যারিস এগ্রিমেন্টটা আসলে আমরা কতটুকু কমপ্লাই করতে পারছি? আমি আশাবাদী হতে চাই, কিন্তু এখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না। একটা হচ্ছে যে আমি দেখতে চাই আসলে বিকল্প তো নাই, মানে প্যারিস এগ্রিমেন্ট না বাস্তবায়ন করার থেকে আমাদের কোনো দ্যার ইজ এনি প্ল্যানেট বি নাই তো আসলে, না? তো প্যারিস এগ্রিমেন্ট মানে বাস্তবায়ন না করারও কোনো বিকল্প নেই। এখন
এই বাস্তবায়ন করার জন্য কি করতে হবে সেটা হচ্ছে বড় প্রশ্নের জায়গা আর কি। এবং এখন কতটুকু এগিয়েছি আমরা সেটা এগিয়েছি করতে। সেই জায়গাটাতে। এখন ধরেন কিছু কিছু বিতর্ক তো আছে, আপনি কার্বন ক্রেডিট নিয়ে বলছিলেন। কার্বন ক্রেডিটকে আমরা অনেকেই গ্রিন ওয়াশিং বলি। কেন গ্রিন ওয়াশিং বলি সেটাও একটু বোঝা দরকার। সেটা বলি হচ্ছে এই কারণে, আলটিমেটলি এটা কি এমিশন কমাবে? আর যদি না কমায় তাহলে সেই টাকা দিয়ে আমি করবোটা কি? আমি যদি একদিকে এমিশনটাকে লাগামহীন ভাবে বাড়তেই দেই, তার বিনিময়ে ধরেন আমি কিছু টাকা পেলাম, সেটা কি আসলে আবার জাস্ট একটা অবস্থা কিনা আর কি, না? ধরেন কোম্পানিগুলো এমিশন করে যাচ্ছে, তার বিনিময়ে কিছু আমাদের টাকা দিল, টাকা দেওয়ার পরে সে নিজে একটা ওইখানে সিল লাগিয়ে নিল যে গ্রিন ক্লথ বা গ্রিন কোন একটা প্রোডাক্ট আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে কোনো জলবায়ুর যে ন্যায্যতার কথা বলি, সেই ন্যায্যতার ধারে কাছে এটা নাই আর কি। হ্যাঁ, ঠিক আছে। এবং এখানে আমি বলি যে আমরা অনেকেই বলে যে এটাকে বলে প্যান্থম ক্রেডিট, মানে ভৌতিক একটা অবস্থান আর কি। হ্যাঁ, কারণ আপনি ধরে নিচ্ছেন যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে যেখান থেকে কার্বন ইমোশন হতে পারে, সেটা যাতে না হয় সেজন্য আমরা সেটাকে ক্রেডিট হিসেবে ভাগ ভাগ করে সেটা বিনিময়ে আমরা টাকা দিচ্ছি আর কি। হ্যাঁ, এবং গ্লোবাল দুই একটা মেকানিজমের কথা আছে কিন্তু, একটা এই ইউএস বেসড একটা দুটো কোম্পানি আছে যারা হচ্ছে এটাকে অডিট করে থাকে এবং তারা ক্রেডিট গুলোকে নির্ধারণ করে থাকে, এবং সেখানেও কেলেঙ্কারির খবর পাওয়া যাচ্ছে যে তারা যেভাবে ক্রেডিট গুলো দিচ্ছে, ক্রেডিট গুলো ইন্সপেকশন করছে, সেখানেও স্বচ্ছতার জায়গাটা অনেক ঘাটতি আছে আর কি। হ্যাঁ, তো আমরা যেটা বলার চেষ্টা করছি, আমরা যেহেতু যুবদের সঙ্গে কাজ করি, মানুষের সঙ্গে কাজ করি, ইনোভেটিভ ফাইন্যান্সিং মেকানিজমের দরকার আছে, ফাইন্যান্সিং এর দরকার আছে, কিন্তু সেটা কিসের বিনিময়ে সেটা একটা বড় প্রশ্ন। সেটা কোনোভাবেই হচ্ছে এমিশনকে বাড়িয়ে কোনোভাবেই হচ্ছে যৌক্তিক জায়গায় নিয়ে আসা যাবে না। আমাদের দাবি একটাই, একটা হচ্ছে যে এই দেশের মানুষের যে সংকটের ভিতরে যেটা আছে তার জন্য সে অভিযোজন যাতে করতে পারে সেইটুকু ব্যবস্থাটা করা, সেই সম্পদ বিনিয়োগটা দরকার, এবং কোনোভাবেই ইমিশনটাকে বাড়ানো যাবে না, এবং মিটিগেশনটাকে নিয়ে আসতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো এই দুইটা জায়গায় আসলে এই বিনিয়োগটা দরকার, সেই জন্যই আসলে ক্লাইমেট ফাইন্যান্স কথাটা বারবারে আসে। আমি একটু যোগ করতে চাই জাস্ট বলার জন্য যে মিটিগেশন অ্যাডাপ্টেশন, বা আমি যদি বাংলাদেশের অ্যাসপেক্টে চিন্তা করি, আমার কিন্তু মিটিগেশন ফার্স্ট প্রায়োরিটি না, বিকজ আমি কিন্তু 0.56% মাত্র গ্লোবাল এমিশনে আমার কন্ট্রিবিউশন। তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি অ্যাডাপ্টেশন, সো আমার অ্যাডাপ্টেশন ফান্ডটা লাগবে। মিটিগেশন কার প্রায়োরিটি? আপনি যদি G20-র কথা চিন্তা করেন, পৃথিবীর প্রায় 76 থেকে 77% কার্বন তারা ইমিশন করে। মিটিগেশনে গেলে তাদেরকে যেতে হবে, বড় আকারের অ্যাম্বিশিয়াস মিটিগেশনে যেতে হবে। কিন্তু আমি আমার মতো করে মিটিগেশন করব, কিন্তু আমার অ্যাডাপ্টেশনটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আমি মনে করি। অবশ্যই এগ্রি করি সেই জায়গাটা। এবং তবে এখানে যেটা দরকার সেটা হচ্ছে আসলে ট্রানজিশন নিয়ে কথা বলা দরকার। হ্যাঁ, কারণ আপনি ধরেন আমরা এখন পাওয়ার সেক্টর নিয়ে কথা বলি, যে কিভাবে আমরা ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল দিকে যেতে পারি, এই জায়গাগুলোকে কিন্তু আবার গুরুত্ব দিতে হবে আর কি। হ্যাঁ, সো আপনি যদি ধরেন আমরাও আবার সেই কোলের উপরে ডিপেন্ডেন্ট থাকি, ফসিল ফুয়েল উপরে ডিপেন্ডেন্ট থাকি, তখন কিন্তু ধরেন হয় কি যে যেহেতু আমরা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা বিশ্বায়নের কথা বলি না, আমার কাছে মনে হয় ক্লাইমেট চেঞ্জ ইজ ট্রু গ্লোবালাইজড এজেন্ডা আর কি। হ্যাঁ, অন্য কিছু হ্যাঁ পলিটিক্যাল এজেন্ডা। সো ওই জায়গা ধরেন এমিশন কমানোর যে ক্ষেত্রে যদি আমার ভূমিকা থাকে, সেটা আমি অবশ্যই আমাকে পালন করতে হবে, সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অ্যাজ এটা সব থেকে বড় পলিটিক্যাল এজেন্ডা, ডু ইউ থিঙ্ক যে এই জন্য এখানে ইনজাস্টিস সব থেকে বেশি? এবং এবারের কোয়েশ্চেনটা আপনাদের দুজনের কাছে আবারও, সেটা হচ্ছে গিয়ে ক্লাইমেট ফাইন্যান্সিং এর এই পুরো মেকানিজমে জাস্টিসকে আমরা কতটুকু আনতে পারছি এবং আনাটা কতটুকু ইম্পর্টেন্ট, সামনের দিনে কিভাবে আরো বেশি করে আনতে পারি? আগে ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে কথাগুলো মোটামুটি হয়ে গেছে, তারপরে একটু বলি যেটা হচ্ছে জাস্টিসটা কি, কেন? কারণ আমি খুব সিম্পল ভাষায় বলি, আমি যদি ভুক্তভোগী হই, কেউ যদি আমার ক্ষতি করে, তাহলে তার কি করা উচিত ছিল? ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু আমরা প্যারিস এগ্রিমেন্টে এসে আমরা এই জায়গাটা থেকে সরে গেলাম। আমরা তখন আমরা অনুদান ভিত্তিক যাব এবং লোনে যাব। আমি সবসময় বলি যে আমি অনুদান কথাটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না, আমি লোনের সাথে তো একদমই একমত না। কারণ আমার ক্ষতি হচ্ছে, ক্ষতি আমি নিজে করছি না, ক্ষতি আরেকজন করছে, তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। যাই হোক, আমরা প্যারিস এগ্রিমেন্টে এসে ওই জায়গাটা হারিয়ে ফেলেছি, ওই জায়গাটাতে আমরা নাই, আমরা এখন অনুদানের কথাই বলছি। এখন অনুদানের কথা যদি আমরা বলি, তাহলে যে অনুদানগুলো কমিট করা হচ্ছে, আপনি এবার দেখেন, এই যে লস এন্ড ড্যামেজ ফান্ড আমরা গঠন করলাম, কত টাকা এসছে? 792
মিলিয়ন মিলিয়ন বোধহয়, ডলার। মিলিয়ন। এটা আসলে কতটুকু যৌক্তিক, বা কতটুকু কয়টা দেশকে আপনি দিতে পারবেন, বা কতটুকু আপনি ম্যানেজ করতে পারবেন? তারপরে দেখেন এইবার লস এন্ড ড্যামেজ ফান্ডটা আছে, এর ভিতরে বাকু বলছে তারা একটা নতুন ফান্ড গঠন করবে। এটার মানে কি? তাহলে কি আপনি এই নতুন ফান্ড গঠন করার মতো আপনি আপনার নাম নিলেন? আমার কাছে মনে হয় আর কি। আপনারা কি বিশ্বাস করেন আমি জানি না, আমি বিশ্বাস করি এটা তারা তাদের শুধু নামের জন্য করছে, একটা নতুন ফান্ড গঠন করছে। এই ফান্ডটা গঠন করার পরে অন্য ফান্ডগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমার অ্যাডাপ্টেশন ফান্ডে প্রচুর টাকা নাই, আমার লস এন্ড ড্যামেজ ফান্ডে প্রচুর টাকা নাই, আমার জিসিএফ এ প্রচুর টাকা নাই। আমি ওগুলোকে চিন্তা না করে, ওগুলোকে আরো শক্তিশালী না করে আমি নতুন একটা ফান্ড গঠন করার চিন্তা ভাবনা করছি। তাহলে এটা আমার মনে হয় যে এই আমাদের যে এই আলোচনাগুলো শুরু হবে, আলোচনাগুলোকে আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ফান্ড গঠন করার চিন্তা ভাবনা হচ্ছে। তাহলে জাস্টিসের জায়গাটা হচ্ছে এখানে, যদি আমি ক্ষতিগ্রস্ত হই, আমি যদি নিজের ক্ষতি নিজে না করি, আমাকে যদি অন্য ক্ষতি করে থাকে, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সেই জায়গা থেকে ক্লাইমেট যে ফাইন্যান্সিং হচ্ছে সেটা অ্যাড্রেস করছে না। এটাই আমার কাছে জাস্টিসের ইস্যু মনে হয়। আমি যে ওনার সঙ্গে একমত পোষণ করি, আমি যে জায়গাটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে দেখেন জাস্ট ট্রানজিশন নিয়ে কথা হচ্ছে অনেক, হ্যাঁ, যে আসলে ট্রানজিশনটা আমাদের কিভাবে হচ্ছে আর কি, হ্যাঁ, এবং ট্রানজিশন তো বিকল্প নাই। যেটা আগে যেমন বলছিলাম যে প্যারিস এগ্রিমেন্ট বাতিল করার কোনো সুযোগ নাই, ট্রানজিশনের এইটা এবং পাশাপাশি ট্রানজিশনের কোনো বিকল্প নাই আর কি, হ্যাঁ। এখন মুশকিলটা হচ্ছে যে ট্রানজিশনটা কোথায় চাই আমরা? আসলে ট্রানজিশনটা হওয়া দরকার মার্কেট সিস্টেমে, হ্যাঁ, কারণ এক্সিস্টিং যে মার্কেট সিস্টেম আছে, এক্সিস্টিং যে গ্লোবাল ইকোনমিক প্যাটার্ন আছে, এই প্যাটার্ন রেখে কিন্তু ট্রানজিশন খুব ডিফিকাল্ট, হ্যাঁ। এবং মুশকিল হয়েছে যে আমাদের গ্লোবাল নর্থ যারা ইকোনমিক পাওয়ার হাউস অ্যান্ড ওয়েল এনরিচ কান্ট্রি, ওপেক প্লাস প্লাস যারা আছেন নাকি, তারা এই এক্সিস্টিং ইকোনমিক প্যাটার্নে কোনো রকমের চেঞ্জ আনতে চাচ্ছেন না, হ্যাঁ। তারা ভালনারেবল ফিল করছেন। প্রবাবলি এখানেই আপনি ওই রাজনীতির কথা বলছিলেন না, সেই রাজনীতিটা এখানেই আর কি, ঠিক আছে। সো ক্লাইমেট জাস্টিস ইস্যু, ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্স, এইটা আসলে আমি মনে করি যে গোস হ্যান্ড টু হ্যান্ড আর কি, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু পলিটিক্সটা এখানে আবার একটা আছে যে এইটা তিনটাকে আবার আমরা মিলাচ্ছি না, হ্যাঁ। তো সেখানে আবার ওইটা একটা রাজনীতি আমার কাছে মনে হয়, যখন এই তিনটাকে আমরা না মিলাই, ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট, আমরা ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট বলতে আমরা এসডিজি কথা সবাই বলি আর কি, উন্নয়ন এজেন্ডা, টেকসই উন্নয়ন এজেন্ডা, গ্লোবাল ইকোনমিক প্যাটার্ন, হ্যাঁ, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে জলবায়ু সম্মেলন বলেন বা জলবায়ু এজেন্ডা যে বলেন, এই তিনটাকে তিন ধরনের স্ট্রিমে চলছে আমার দেখা মতে আর কি, হ্যাঁ। তো এইটা একটা পলিটিক্সটা কেন? কারণ এই তিনটাকে যখন না আমরা হারমোনি না করতে পারবো, ততক্ষণ না পর্যন্ত আমরা আসলে ওই যে ট্রানজিশনের কথা বলছিলাম সেখানে যেতে পারবো না, এবং সেই ট্রানজিশনটা কখনো জাস্ট হবে না। এইটাকেই আমি বলতে চাই আমার জায়গা থেকে, যে সেটা একটা কলোনিয়াল স্ট্রাকচার অফ ইকোনমি আর কি, হ্যাঁ। সো যেটা এখন দরকার আসলে আমাদের ডিকলোনাইজেশন অফ মার্কেট স্ট্রাকচার, এটা দরকার খুব আমার কাছে মনে হয় জাস্ট ট্রানজিশনের জন্য। এবং সেই ডিকলোনাইজ করতে গেলে যারা হচ্ছে কলোনিয়াল পাওয়ার আছে বা এই এক্সিস্টিং ইকোনমিক মডেলে যাদের ক্ষমতা আছে, তাদের আসলে ওই ক্ষমতার জায়গা থেকে কিছুটা স্যাক্রিফাইস করাটা খুব দরকার আর কি, হ্যাঁ। তো কপে যেটা আমার কাছে মনে হয় যে আপনারাও যাচ্ছেন, ইয়ুথ গোষ্ঠীগুলো, ইয়ুথ অনেকেই যাচ্ছেন, যত না ক্লাইমেট ইস্যু নিয়ে কথা বলা দরকার, পাশাপাশি এই বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার, যে আমার অন্যান্য ডেভেলপমেন্ট এজেন্ডাগুলোকে কিভাবে আমি কর্পোরেটের সঙ্গে হারমোনাইজ করছি, এসডিজি মেকানিজমকে আমি কিভাবে হারমোনাইজ করছি, গ্লোবাল যে মার্কেট প্যাটার্ন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের যে মার্কেট প্যাটার্ন, এগুলোকে কিভাবে আমি টোটাল সিস্টেমের সঙ্গে হারমোনাইজ করছি। দিস ইজ দ্য পলিটিক্স, না? সো এই পলিটিক্সটাকে আসলে ট্রানজিশন হতে হবে আর কি, হ্যাঁ। এই পলিটিক্সটাকেই আমাকে নতুন একটা শেপ দিতে হবে, তাহলেই হয়তো আমার মনে হয় যে জাস্টিসের কথা বলছি সেটা আসবে। আরেকটা কথা বলে একটু শেষ করি যদি সময় থাকে, সেটা হচ্ছে যে দেখেন লস এন্ড ড্যামেজ কথা বলা হচ্ছে এখন, এইখানটায় আমার কাছে মনে হয় ইজ ভেরি মাচ কানেক্টেড টু হিউম্যান রাইটস এজেন্ডা, হ্যাঁ। সো ক্লাইমেট জাস্টিস কে যদি আবার হিউম্যান রাইটস এজেন্ডার ভিতরে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ওই লস এন্ড ড্যামেজ ফান্ড বলেন, অন্য কিছু ফান্ড বলেন, এগুলোকে খুব একটা পানি পাবে না আর কি, ঠিক আছে। সো রাইটস এর ভায়োলেশন যে হচ্ছে, মানুষগুলো মারা যাচ্ছে, মানুষগুলো ভুক্তভোগী হচ্ছে, মানুষগুলো হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে নানা রকমের বিপর্যস্ত অবস্থার ভিতরে বসবাস করতে হচ্ছে, বেড়ে উঠছে, প্রজন্মই হয়ে উঠবে সামনের, খুব অন্ধকার একটা প্রজন্ম হয়ে ওঠার সম্ভাবনা আছে। সেইটার আসলে মানবাধিকারের প্রেক্ষিতগুলো কি, সেইগুলোকে আমরা টোটাল থিঙ্কিং এর ভিতরে আনছি কিনা,
নাকি এখনো আমরা ওই যে শুধুমাত্র ইস্যু সেন্ট্রিক, এইটুকু এখানে একটু ইস্যু এখানে একটু ইস্যু, সেভাবে ভাবলে হয় কি যে এটা আসলে ওই যে আপনি পলিটিক্সের কথা বলছিলেন, এটা ফ্র্যাগমেন্টেড পলিসির ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। দ্যাট ইজ কুড বি এ মানে নেগেটিভ পলিটিক্স অফ ক্লাইমেট জাস্টিস এজেন্ডা। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমার আরেকটা জিনিস মনে হয়, যখন আমরা এই যে ফ্র্যাগমেন্টেশন করে ফেলছি, তখন ওটা আসলে অন্য অনেকের অনেক ধরনের ইন্টারেস্টকে সার্ভ করে, রাদার দ্যান দ্য হলিস্টিক অ্যাপ্রোচ এবং যেই জাস্টিসটা নিয়ে আমরা কথা বলি সেটা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সর্বশেষ আমি ছোট্ট একটা ইস্যু নিয়ে প্রশ্ন করবো, নট ছোট্ট একটা ইস্যু, থিং ইজ আমরা কথা বলছি এবারের কপটা হচ্ছে ফাইন্যান্স কপ। সো বাংলাদেশের দিক থেকে ভাইয়া এইবারের ফাইন্যান্স কপে আমাদের প্রায়োরিটিস গুলো কি কি হওয়া উচিত, এটা আগে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, বাংলাদেশের দিক থেকে আমি যেটা মনে করি, বাংলাদেশের দিক থেকে যে এবার তো আমরা যাচ্ছি যে এনসিকিউজি একটা নতুন যে ফাইন্যান্সিং এর কপ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে একটা কমিটমেন্ট ছিল, এবার এনসিকিউজি এসছে। এনসিকিউজি যদি এটা বিলিয়ন থেকে ট্রিলিয়নে যাবে এটা আমরা ধারণা করছি, এবং এটা হয়তো যাবে। তো গেলে আসলে আগের কমিটমেন্টটাই কিন্তু আমরা এখনো ফুলফিল করতে পারি নাই। তাহলে এখন এই ট্রিলিয়ন্সের যে কমিটমেন্ট, এটা কিভাবে হবে, মেকানিজমটা কি হবে? হ্যাঁ, ওই মেকানিজমে কি বিজনেস ডিসকোর্সটা বেশি কাজ করবে কিনা, বা যেই ফাইন্যান্সিং নতুন নতুন ইনোভেটিভ ফাইন্যান্সিং এর কথা হচ্ছে, সেটা আসলে আমাদের ঋণ বাড়াবে কিনা বা আমাদের দায়ভার বাড়াবে কিনা, সেই জায়গাতে আমাদের বাংলাদেশের খুব সাবধান থাকা উচিত আমি মনে করি, এবং তাদের সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে কথা বলা উচিত। যেমন আমরা শুনতে পাচ্ছিলাম কিছু কিছু ফাইন্যান্সিং মেকানিজমের কথা বলছে, ডেট সোয়াপের কথা বলা হচ্ছে, ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে। তো এগুলো অনেকে হয়তো এগুলোর সাথে একমত আছে, কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আমি ডেট সোয়াপের যে কথাটা বলা হচ্ছে যে এখানে একটা দেশ আপনার যে ঋণ আছে সেই ঋণটা ক্ষমা করার জন্য বা ঋণটা পূরণের জন্য বলবে, আর একটা দেশ ক্লাইমেট ফাইন্যান্সিং নামে সেই ঋণটা মাফ করে দিবে। সো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে আমি ইনজাস্টিসটা দেখি। আসলে ক্লাইমেট ফাইন্যান্সিং তো ক্লাইমেট ভার্নারেবল মানুষের জন্য। তাহলে আমি একটা ব্রিজ হয়তো করলাম বা কোনো একটা স্থাপনা তৈরি করলাম, সেটা যদি আমি ডেট সোয়াপ ক্লাইমেট ফাইন্যান্সিং এর নামে করি, তাহলে সে যার টাকাটা যাওয়ার কথা ছিল সেটা যাচ্ছে না। সেহেতু এখানে একটা ইনজাস্টিস হচ্ছে। ইন্স্যুরেন্সের বিষয়ে মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে প্রিমিয়ামটা কে দিবে, সো প্রিমিয়ামটা কিভাবে হবে, সেই মেকানিজম গুলার ইস্যু আছে। কি প্রিমিয়াম যদি আমার কৃষককে নিতে হয়, তাহলে দায়ভার তো কৃষকের উপরে পড়ছে, নাকি প্রিমিয়াম সরকার নিবে, সরকারকে টাকা দেওয়া হবে। সো এই ইস্যুগুলাতে কথা বলার দরকার হচ্ছে। আমার কাছে মনে হয় মূলত ক্লাইমেট ফাইন্যান্সিং বাড়াতে হলে আমাদের পলিউটার্স পে প্রিন্সিপালে যেতে হবে, অর্থাৎ যিনি বেশি পলিউট করছেন তাকে সেইভাবে ট্যাক্সিং করতে হবে। সেটা হলে কিছুটা হয়তো আমাদের এই ফাইন্যান্সিং যে মেকানিজম বা আমাদের যে ফান্ড, সেটা হয়তো এনরিচ করবে। একই প্রশ্ন এখানে ধরেন বেশ কিছু বিষয় নিয়ে তো বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল ফাইন্যান্সিং রিলেটেড। তো আলটিমেটলি যে প্রশ্নটা সবসময় করা হয় যে আসলে কতটুকু সম্ভব ফাইন্যান্সিং করা, হ্যাঁ, যে এখন যদি $1 ট্রিলিয়ন বলা হয়, তাহলে আসলে কি সেটা করা সম্ভব কিনা? কারণ $100 বিলিয়ন সেই টার্গেট পূরণ করতেই আমাদের বেশ কয়েক বছর লেগে গিয়েছিল আর কি। ঠিক আছে, তো এটা আবার বিশ্বের অর্থনীতি বলে এটা করা সম্ভব। আমরা কিছুদিন আগে একটা আলোচনা করছিলাম, মনে আছে আপনার, আমি নিশ্চয়ই, যে এই মুহূর্তে গ্লোবাল জিডিপি হচ্ছে more than $100 বিলিয়ন আর কি। ঠিক আছে, তো আপনি যদি $100 ট্রিলিয়ন আর কি, হ্যাঁ, তো আপনি যদি এখন $1 ট্রিলিয়ন হচ্ছে খরচ করেন, তো সেটাও জিডিপির 1% না। হ্যাঁ, ঠিক আছে, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমরা আবার ফসিল ফুয়েলের সাবসিডি দেখি আর কি। তো সাবসিডির IMF একটা প্রজেকশন করেছে, সেটা হচ্ছে 7 ট্রিলিয়ন, বাট ওটা হচ্ছে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট সহ, মানে পরিবেশগত ক্ষতি টতি মিলিয়ে। এনার্জি গ্লোবাল এনার্জি অ্যাসোসিয়েশন তারা বলছে এইটা হচ্ছে 2022 সালে সাবসিডি $1 ট্রিলিয়ন ডিরেক্ট সাবসিডি অতিক্রম করেছে আর কি। ঠিক আছে, এবং এইটা 2021 সালে ছিল এর মাত্র অর্ধেক। 20 সালের তুলনায় এইটা হচ্ছে 5 গুণ বেশি। তার মানে আপনি দেখেন সাবসিডি কি হারে বাড়ছে, জ্যামিতিক হারে বাড়ছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই যে ক্লাইমেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে সেটা কিন্তু আর ওই গতিটা পাচ্ছে না আর কি। এখন আমাদের জায়গা থেকে পরিষ্কার তো দাবি তো একটাই, সেটা হচ্ছে যে আসলে এটাকে রাইটস এর আলোকে দেখা। ওনার সঙ্গে আমি একটা জায়গায় অবশ্যই এগ্রি করি, সেটা হচ্ছে যে
পলিউটার্স পে প্রিন্সিপালের বাইরে যাওয়ার খুব একটা সুযোগ আমাদের আছে বলে আমি মনে করি না। হিউম্যান রাইটস বেসড আঙ্গিকে আর কি। হ্যাঁ, এখন ধরেন আমরা কি দাবি করি ট্র্যাডিশনালি, যেটা হচ্ছে যে ফাইন্যান্সিংটা আসুক না কেন সেটাও হাফ অ্যান্ড 50-50 অ্যাডাপ্টেশন, 50-50 মিটিগেশন না। আবার গত বছর আমরা লস অ্যান্ড ড্যামেজের ফান্ডের কথা জানি, ফর্ম হয়েছে, বাট গাইডলাইন হয় নাই। আমরা চাই যে এই গাইডলাইনটা হবে হচ্ছে এই যে ভালনারেবল কান্ট্রির পক্ষে, এটা আরেকটা জিসিএফ না তৈরি করা আর কি, ঠিক আছে। এবং ইট শুড বি মাল্টিল্যাটারাল আর কি, ঠিক আছে, যে কিভাবে মাল্টিল্যাটারাল হয়, লোন না, এটা হচ্ছে গ্রান্ট মেকানিজমে দেওয়া আর কি। দিস আর দিয়ে আমার মনে হয় খুব কোর আমার ডিমান্ড, আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। পাশাপাশি আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে বিং মানে আমি যদি উদ্দেশ্য হয়ে কাজ করি, এই যে ইয়ং পিপলরা আসলে এই যে লোকাল অ্যাডাপ্টেশন কিভাবে একটা অ্যাক্টিভ ফোর্স হিসেবে আসতে পারে, এইগুলো আর কি আসলে ফাইন্যান্সিং গাইডলাইনের ভিতরে নিয়ে আসাটা খুব দরকার আমার কাছে মনে হয়। কারণ লোকালি লেড এই শব্দগুলো যতটা না এখনো কাগজপত্রে আছে, মেকানিজমে আমরা একটু কম দেখি আর কি, ঠিক আছে। তো সেই মেকানিজমের বিষয়গুলো যদি ফাইন্যান্সিং এর ভিতরে নিয়ে আসে, তাহলে আমার কাছে মনে হয় ইয়ং পিপল বলেন, কমিউনিটি বলেন, অন্যান্য যারা মোস্ট ভালনারেবল পিপল যারা ফেস করছে প্রতিদিন, তাদের এইখানে অংশগ্রহণ করার জায়গাটা তৈরি হবে। তো প্রশ্ন জায়গা ওইগুলোই যে ফাইন্যান্সিং দরকার, এবং ফাইন্যান্সিংটা আসলে কনটেক্সচুয়ালাইজ দরকার, এবং সেইটা হওয়া উচিত ওই যে ক্ষয়ক্ষতির ভিত্তিতেই হওয়া উচিত। হ্যাঁ, এটা এখানে লোন, অন্যান্য ক্রিয়েটিভ মেকানিজম গুলো থাকতে পারে, বাট সেইটা আমাদের জন্য কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু প্রযোজ্য, সেটা আমি খুবই আমি মনে করি একটা বিতর্কিত বিষয়। এবং সেই বিতর্কিত বিষয়কে পার হয়ে আমরা যত বেশি একেবারে কংক্রিট ডিসিশনের জায়গায় যেতে পারবো, ততই মনে হয় আমাদের জন্য ভালো আর কি। আমি একটু অ্যাড করতে চাচ্ছি সাথে, আমরা যদি ফাইন্যান্সিং দেখি, আমরা কিন্তু বিশ্বব্যাপী এখন যুদ্ধে বেশ ফাইন্যান্সিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের ক্লাইমেট ফাইন্যান্সে সেই জায়গাটায় আমরা তখন আসলে আর ফাইন্যান্স পাওয়া যায় না। তো আমার মনে হয় এই জায়গাগুলো একটু কথা বলার দরকার আছে, যে আমরা যুদ্ধে এত ইনভেস্টমেন্ট করছি, তাহলে আমার ক্লাইমেট ফাইন্যান্সে এত ইনভেস্টমেন্ট আছে না, আর যুদ্ধ আমাদেরকে আসলে কি দিবে, এটা তো পাওয়ার পলিটিক্স। সো ওই জায়গাটাতে আমাদের মনে হয় একটু কথা বলার দরকার আছে। এটা আরো ইমিশন বাড়াচ্ছে আপনার। রাইট রাইট, প্রত্যেক বছর কয়েকশো টন ইমিশন বাড়াচ্ছি, আবার টাকাও পড়াচ্ছি ওইদিকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। সর্বশেষ আমি যদি একটু করি, তাহলে আমার মনে হয় আজকের এই পডকাস্ট থেকে আমাদের যে টেক অ্যাওয়েটা একদম শেষে ভাই যেটা বলছিলেন, যে আমাদের এই সাবসিডির গতিকে কমিয়ে ফাইন্যান্সের গতিকে আরো বেশি বাড়াতে হবে, এবং এই গতিটা হতে হবে বহুপাক্ষিক। অর্থাৎ এখানে টাকার পরিমাণটা নিয়েও যেমন আমাদের গতি বাড়াতে হবে, মেকানিজমটা নিয়েও গতি বাড়াতে হবে, এবং সেখানে ইয়াং পিপল যারা কিনা আমরা আর বলতে পারি না যে ইয়াং পিপল এখন ফিউচার, বরং ইয়াং পিপল এখন প্রেজেন্ট ফিউচার দুটো জায়গাতেই খুব অ্যাক্টিভলি কাজ করছে, তাদের যে পার্টিসিপেশনটা সেটাকে আরো বেশি করে এনশিওর করা। সো অন দ্যাট নোট আজকে আমরা আমাদের এই পডকাস্টটা শেষ করছি। জাস্ট একটা আপনি শেষ করার আগে ধরেন আমরা একটা জিনিস আজকে হয়তো ঠিক ওইভাবে আনিনি। দেখেন, আমরা ট্রানজিশনের কথা বলছিলাম, ইনোভেশন একটা আসপেক্ট থাকা উচিত আর কি, ঠিক আছে। এবং সেই ইনোভেশন আসপেক্টের জায়গা ধরেন আমরা আসলে কি অল্টারনেটিভ সলিউশন অফার করছি কমিউনিটিতে, অথবা একটা নির্দিষ্ট ইকোনমিক প্যাটার্নে, সেইখানে আসলে অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার। ইয়ং পিপল যেহেতু বলছিলেন, সেই জায়গাটা বলবো যে আসলে যে গ্রিন ট্রানজিশন, গ্রিন সলিউশন অ্যান্ড গ্রিন মেকানিজম, এইগুলোকে আমার ধারণা যে ফাইন্যান্সিং এর ভিতরে, ইউথ লেড ফাইন্যান্সিং এর ভিতরে একটা গুরুত্বের জায়গা থাকতে পারে আর কি। আচ্ছা, আমি একটু জাস্ট শেষ করি। সাবসিডির ইস্যুতে একটা কথা উঠেছে, তো আমি বলবো হ্যাঁ, সাবসিডি আমাদের কমানো উচিত, কিন্তু আমার চিন্তা করতে হবে আমার যে মানুষগুলো কৃষিকাজের সাথে যুক্ত, যে মানুষগুলো কৃষি উৎপাদন করে, তারা সেই সাবসিডিটা কতটুকু কমালে তারা সেখান থেকে প্রফিটটা মেক করতে পারবে। কারণ আমরা তো অনুন্নত দেশ বা এলডিসির ভিতরে পড়েছি, তো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাসটা থাকতে হবে। কারণ আমি কৃষকের রাইটস ভায়োলেশন করে আমার যে এগিয়ে যাওয়ার গতি, আমার যে অর্থনৈতিক গতি, সেটাকে মন্থর করে দিয়ে একদম সাবসিডি নীল করে দেওয়ার পিছনে, তো এটা লজিক্যালি আসলে আগাইতে হবে, যে কতটুকু প্রয়োজন সেভাবে আগাইতে হবে আর কি। এটাই আমার ইয়ে ছিল। সেখানে ভাই আমরা কাজ করতে পারি, আমরা ফসিল ফুয়েল সাবসিডিটা নিয়ে আরেকটু বেশি কথা বলতে পারি, সেটাকে কমিয়ে ওয়্যার ফাইন্যান্সিংটা কমিয়ে সেটাকে আমরা কিভাবে আরো বেশি ক্লাইমেট আপনি সাবসিডি দেন, সাবসিডি হচ্ছে ট্রানজিশনে দেন, একদম সেটাই ট্রানজিশনে। হ্যাঁ, তো সাবসিডি ট্রানজিশন দেন, তাহলে কিন্তু আপনার ওইটার একটা অল্টারনেটিভ মেকানিজম তৈরি হয়ে গেল, ফিডব্যাক আমরা পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছেন আর কি, না? ঠিক আছে।
অনেক ধন্যবাদ ভাই, অনেক বেশি লাইভলি ডিসকাশন ছিল, কিন্তু সময়ের জন্য একটু থেমে যেতে হচ্ছে এবং আশা করছি আমরা আজকের এপিসোড শেষ করলেও এটা নিয়ে কথা বলাটা থামাবো না। বিশেষ করে আমরা যারা অডিয়েন্সে আছি, আমাদের মধ্যে যারা ইয়াং পিপল আছেন, আশা করছি এই ব্যাপারগুলো নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরো বেশি করে কথা বলবো, কারণ যদি আমরা কথা না বলি আমাদের অধিকার কেউ আমাদেরকে আসলে এসে দিয়ে যাবে না। তো অন দ্যাট নোট আমরা আজকের এপিসোডটা শেষ করছি এবং আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ধন্যবাদ আমি পরিবেশনায় থাকার আপনাকে জন্য। ধন্যবাদ।